আজ থেকে ৫ দিন আগেই মানুষ যখন ঈদুল আজহাকে কেন্দ্র করে তাদের কোরবানির পশু কিনতে শেষ প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তারিখ সেটি ঘোষণা করেছেন। দর্শক, এবারে নির্বাচন নিয়ে কিন্তু মানুষের আলাদা একটা চাওয়া পাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে। নির্বাচনী কথা জানতে আমরা আজকে এসেছি বগুড়া ৩ আসনে। দর্শক, এই আসনটি কিন্তু আদমদিঘি এবং দুপচাঁচিয়া যে উপজেলা রয়েছে সেই দুইটি উপজেলা নিয়ে গঠিত। এই উপজেলার মোট যে ভোটার সংখ্যা ৩,২৪,৪৩৬ জন, যার মধ্যে পুরুষ ভোটার 1,62,073 জন এবং নারী ভোটার 1,62,336 জন। দর্শক, নির্বাচনী কথা জানতে আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জামাত মনোনীত প্রার্থী এবং দুপচাঁচিয়া গুনহার উপজেলার আলোচিত চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের। নূর মোহাম্মদ আবু তাহের, আমাদের মিরু নিউজের পক্ষ থেকে আপনাকে স্বাগতম, সেই সাথে যারা আপনারা রয়েছেন নেতৃবৃন্দ সবাইকে স্বাগতম। আপনার কাছে আমরা প্রথমেই জানতে চাইব যে আপনি তো একজন চেয়ারম্যান, এখন আপনি এবারে প্রথম যাচ্ছেন নির্বাচনে, যদি ভুল বলে না থাকি জাতীয় সংসদ নির্বাচনে। এই যে প্রথম যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, প্রথম হিসাবে আপনাকে জনগণ কিভাবে গ্রহণ করছে এবং এখানে কি কি চ্যালেঞ্জ ফেস করছেন আপনি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেমনটি আপনি বলছিলেন, আমাদের এই দুইটি উপজেলা নিয়ে আমরা প্রথমবারের মতো 1996 সালের পরে আমরা এই প্রথম নির্বাচনী লড়াই অবতীর্ণ হচ্ছি। ইতিমধ্যে আমরা জোটবদ্ধ ছিলাম 2001 সালে, 2008 এই দুটি নির্বাচন আমরা জোটবদ্ধভাবে করেছি। তো আপনি নিশ্চয় জেনে থাকবেন, আমরা 1996-এ এখানে আমরা কম্পিটিশন করেছি। 1991-এ আমরা মাত্র 9,000 ভোটে হেরেছি বিএনপির সাথে। 1996-এ আমরা 15,000 মতো ভোটে হেরেছি। তো আলহামদুলিল্লাহ, আমাদের এই উপজেলাতে আমরা টানা দুবারের উপজেলা চেয়ারম্যান হিসাবে আমরা লড়াই করে জিতেছি। আমাদের পাশের উপজেলাতে আমাদের শক্ত একটি সাংগঠনিক ভিত্তি আছে। জনগণ আমাদেরকে বিশ্বাস করে, ভালোবাসে। আমরা অবিরত চেষ্টা করছি জনপরিসরে হাজির হওয়া। আমরা মনে করি নেতৃত্ব মানেই সেবা দেওয়ার সুযোগ পাওয়া। তো জামাত ইসলামী আমাদেরকে নমিনেট করেছে, আমাকে বলেছে জনগণের কাছে যাওয়ার জন্য। সম্ভব সকল উপায় উপকরণ ব্যবহার করে আমরা জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের সাথে মত বিনিময় করছি, তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি। আমরা এক্স্যাক্টলি কী করতে চাই, আমাদের রাজনীতির ব্র্যান্ডিংটা কেমন, আমরা ঠিক কেমন সমাজের স্বপ্ন দেখিলে আমরা প্রতিটা জনপরিসরে বলার চেষ্টা করছি। এবং আলহামদুলিল্লাহ, মোর দ্যান আওয়ার এক্সপেকটেশন, আমরা মানুষের রেসপন্স পাচ্ছি। একটি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সবাই একটা পরিবর্তিত বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটা রাজনৈতিক পরিবর্তনের স্বপ্ন দেখছে। সেই স্বপ্নের একটা অংশীদার হিসাবে তারা আমাদের মনে করছে। তো আমরা এই মাঠে, যে মাটিতে আপনি দাঁড়িয়ে আছেন, এই মাঠের আমরা পরীক্ষিত শক্তি। এমনটি নয় যে আমরা নতুন করে চলে এসেছি, নতুন করে আমাদের পরিচয় দিতে হচ্ছে। যারা আমার সাথে দেখছেন, এই কর্মীরা এই জনপরিসরে সবসময় হাজির থেকেছে, তারা স্ট্রাগল করেছে। আওয়ামী ফ্যাসিজমের বিরুদ্ধে তারা মাথা উঁচু করে লড়াই করেছে। এই লড়াইয়ে অনেক তারা মূল্য দিয়েছে। এখানে যারা আমার সাথে আছে অলমোস্ট তারা প্রত্যেকে কারাগারে গিয়েছেন একাধিকবার, এবং তারা রাজপথে আমাদের এখান থেকে, এই স্পট থেকে আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো একাধিকবার তারা কারাগারে গিয়েছেন। তো মানুষ আমাদেরকে হ্যাবিচুয়েট, তারা আমাদের শক্তি, সামর্থ্য, যোগ্যতা, সীমাবদ্ধতা, অযোগ্যতা সব কিছুই তারা জানেন। তো উই আর লুকিং ফর গুড নিউজ। আশা করছি যে আমরা জাতিকে বগুড়া 3 সংসদীয় আসন থেকে একটা ভালো সুসংবাদ আমরা দিতে পারবো আর কি, ইনশাআল্লাহ। আপনার কাছে জানতে চাই, আমরা তো জানি যে বগুড়া 3 আসনটা মোটামুটি বলা চলে যে এখানে মোট 12 বারের মধ্যে 6 বারই বিএনপি বিজয়ী লাভ করেছে। সেই জায়গায় এখন জামাতের অবস্থান কেমন? জামাত সর্বশেষ কবে নির্বাচনে গিয়েছে এবং কেমন ভোট পেয়েছে, কত শতাংশ ভোট পেয়েছে? আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, বিএনপি অধ্যুষিত এরিয়া বলেই সকলে জানেন। বাট একই সাথে আপনি মাথায় রাখবেন, আমরা স্বাধীনতা 54 বছর পরে এসে দাঁড়িয়েছি। নতুন জেনারেশন, একটা নতুন বোধের মুখোমুখি হয়েছি আমরা। 5ই আগস্ট 2024-এ আমরা একটা অভ্যুত্থান করেছি। তো 50 বছরের চলমান রাজনীতি আর এখনকার রাজনীতি নিয়ে আপনাকে অবশ্যই কিছু ডিফারেন্সের মধ্য দিয়ে যেতে হবে। নিউ এক্সপিরিয়েন্স, নিউ এক্সপেকটেশন, নিউ সিচুয়েশন ক্রিয়েট নিউ পলিটিক্যাল এনভায়রনমেন্ট। সেই জায়গা থেকে আমরা মনে করি যে রাজনীতিতে কাজ করাটা খুব গুরুত্বপূর্ণ, জনপরিসরে হাজির থাকাটা গুরুত্বপূর্ণ।
ইন্ডিভিজুয়াল লেভেলে পলিটিক্যাল অ্যাফেয়ার্স পৌঁছেছে, সেই জায়গায় এটি আমার এলাকা অথবা আমাদের এরিয়া, এই মহল্লা আমার, এই গ্রাম আমার, এই উপজেলা আমার, এটি মনে হয় ওল্ড আইডিয়া। এখন প্রত্যেকের কাছে একটা অস্ত্র আছে, একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, প্রত্যেকের কাছে টিভি, প্রত্যেকের কাছে ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরি ওয়ান নোজ হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে জনপরিসরে আমাদের একটা শক্ত উপস্থিতি আছে। এবং ভোটের পরিসংখ্যান থেকে আপনি যদি দেখেন তাহলে আমরা এই উপজেলায় সকলের সাথে লড়াই করে আমরা দুবার জিতেছি আর কি। আমি ইউপি নির্বাচন করেছি, তার রেজাল্ট জনগণ জানে। একই সাথে পাশের উপজেলাতে আমরা দুজন ভাইস চেয়ারম্যান ছিল আমাদের বিপুল ভোটে নির্বাচিত। এই বগুড়াতে আপনি যেমনটি বললেন, বগুড়ার আমরা একসাথে 5টা উপজেলায় জিতেছি। আমরা 7টা উপজেলায় নির্বাচন করে 5টা উপজেলায় একসাথে জিতেছি আমরা। প্রত্যেকটা উপজেলায় আমাদের ভাইস চেয়ারম্যান ছিল। তো জনপরিসরে আমরা অতীতের মতোই শক্ত শক্তি নিয়ে উপস্থিত আছি আমরা। এবং আপনি দেখে থাকবেন আমাদের প্রতি এই বগুড়াতে কি পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে। আমাদের এই যে মাটিতে দাঁড়িয়ে আছেন, সেই মাটিতে 5 অভ্যুত্থানে আমাদের একজন কর্মী শহীদ হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের সামর্থ্য নিয়ে অতিমাত্রার কোনো কথা বলতে চাই না, বাট জনগণ জানে, জনগণ আমাদের শক্তি সম্পর্কে জানে। তো একই সাথে আপনি যেমনটি বলছিলেন যে আমাদের ভোটের পার্সেন্টেজ আলহামদুলিল্লাহ অলমোস্ট আমরা ঠিক 1991-এ আমরা 18% ভোট পেয়েছি। দেন এখন তো এই জনপরিসরে আলহামদুলিল্লাহ আমরা ফিল করি যে ওয়ান অফ দ্য বিগেস্ট পলিটিক্যাল পার্টি, যারা কারেন্ট যারা রোল প্লে করছে। তো এটা আমার বক্তব্য নয়, জনগণের রিপ্রেজেন্টেটিভ আমি বলি যে জনগণ বিশ্বাস করে যে আমরা এই আসনে একটা তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলব এবং আমরা একটা ব্রিলিয়ান্ট কিছু করার জন্য অপেক্ষা করছি। এই আসনে আপনার প্রতিদ্বন্দ্বীকে? দেখুন, বাংলাদেশে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে। আমরা অ্যাবসলিউটলি বিএনপি এখানে একটা বিগেস্ট পলিটিক্যাল অথরিটি, বাট স্টিল আমরা জানি না বিএনপি কি পলিটিক্যাল ডিসিশন নিচ্ছে। তো এখানে তো আমরা অ্যাজ এ সিটিজেন, একজন কনসাস সিটিজেন হিসেবে আমরা ফিল করি যে বিএনপির একক প্রার্থী হবে এবং আমরা তাদের সাথেই লড়াই করব এবং কম্পিটিশন অনেক সুন্দর হবে। আমরা জানতে চাই যে এবারে যে বাংলাদেশ, অর্থাৎ এখন যে সিচুয়েশন, এটি কিন্তু 24 পরবর্তী বাংলাদেশ। তো এই বাংলাদেশে কিন্তু এখন যারা তরুণ সমাজ রয়েছে তারা কিন্তু একটা পরিবর্তন চায়। তো আপনি তো একজন তরুণ রাজনীতিবিদ, সেই জায়গা থেকে আপনি কোনো অ্যাডভান্টেজ পাচ্ছেন কিনা? আপনি যেটি বলছিলেন যে কম্পিটিশনটা কেমন হবে, আমি মনে করি যে এখানে যারা বিএনপির প্রার্থী হবেন তারাও সজ্জন মানুষ, ভদ্র মানুষ। আমরা এখানে একটা পলিটিক্যাল কো এনভায়রনমেন্ট আছে, আমাদের মধ্যে আলাপ হয়, আমরা কথা বলি। অভ্যুত্থানে আমরা একসাথে লড়াই করেছি, 16 বছর ধরে আমরা একসাথে মাঠে রোল প্লে করেছি। আমাদের মধ্যে কম্পিটিশন আছে, আমরা প্রত্যেকেই জিততে চাই, কেউই হারার জন্য রাজনীতি করি না। তো বিএনপিও জিততে চাইবে, জামাতও জিততে চাইবে, পলিটিক্যাল লিটল বিট অফ উত্তেজনা থাকবে। বাট আমরা মনে করি যে আমাদের এখানে চমৎকার পরিবেশ আছে। বাংলাদেশের কোথায় কি জানি না, বাট আমাদের মধ্যে প্রত্যেকজন কম্পিটিটরের মধ্যে আমাদের আলাপ হয়, কথা হয়, আমরা এক টেবিলে বসি, একসাথে কথা বলি। স্নায়ুযুদ্ধ আছে, বাট এটা মেজর কিছু না। আমরা একটা ভালো হেলদি পলিটিক্যাল কম্পিটিশনের অপেক্ষা করছি। তো আমরা নির্বাচনে জিতলে তাদের সাথে আমরা কোঅপারেটিভ কাজ করব এবং তারাও যদি জিতে আমরা সেটি মেনে নিতে আমাদের 0.1% কোনো হীনমন্যতা নেই। আপনি যেমনটি বলছিলেন তরুণ প্রজন্মের একজন হিসেবে আমার কাছে কি প্রত্যাশা করে, আমি সবসময় এটা মাথায় রাখি। আমি এই প্রজন্মের প্রতিনিধি। এই 21st সেঞ্চুরির এই সময় দাঁড়িয়ে যে মানের জিও পলিটিক্স প্রয়োজন, যে মানের প্রো পিপুল অ্যাক্টিভিটিস প্রয়োজন, যে মানের জনসম্পৃক্ত রাজনীতি প্রয়োজন, সেটি আমরা প্রতি মুহূর্তে আঞ্জাম দেওয়ার চেষ্টা করছি। আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে, বোধের সীমাবদ্ধতা আছে। আমাদের অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমরা চাইলেই সব কিছু করতে পারি না, বাট অ্যাজ মাচ অ্যাজ পসিবল সম্ভব সর্বোচ্চ উপায় উপকরণ ব্যবহার করে আমরা জনপরিসরে প্রেজেন্ট থাকার চেষ্টা করছি, প্রতিটা ইভেন্টকে কভার করার চেষ্টা করছি। প্রোঅ্যাক্টিভলি আমরা এই এলাকার মানুষের, আদমদিঘি দুপচাচিয়ার মানুষের জন্য সম্ভব সর্বোচ্চটুকু করার আমরা চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ দে এক্সপেক্টিং ফ্রম আস এবং উই আর ট্রাইং আওয়ার বেস্ট টু সার্ভ দেম। আপনি তো এখন বর্তমান চেয়ারম্যান, আপনার এলাকায় এখন পর্যন্ত আপনি কি কি কাজ করেছেন বা উদ্যোগ নিয়েছেন জানতে চাই। এটি আমার পক্ষে বলা আসলে কতটুকু সমীচীন হবে। আমি চেষ্টা করছি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসাবে ইউনিয়ন কাউন্সিলের সীমাবদ্ধতা আছে। ইউনিয়ন কাউন্সিলকে বাহির থেকে আপনারা যেভাবে দেখেন একটি স্বায়ত্তশাসিত লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এখানকার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যেমন করে স্বায়ত্তশাসনের মধ্য দিয়ে একটা নিজস্ব
তহবিল থাকার কথা ছিল, নিজস্ব পাওয়ার অ্যাক্সেসের যে জায়গা ছিল, ব্যাপারটি এরকম নয়। লোকাল গভর্নমেন্ট হলেও এটি মূলত সরকারেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে, সরকারের সাবঅর্ডিনেট কাজগুলো করতে হয়। তাদের দান এবং সরকারের বরাদ্দের উপর নির্ভর করে আমাদের ইউনিয়ন কাউন্সিল চালাতে হয়। তো আপনি জানেন ইউনিয়ন কাউন্সিল একটা লিটল ছোট্ট প্রতিষ্ঠান, সেই জায়গায় সরকারের সীমাবদ্ধতা আছে ফাইন্যান্সিয়াল। আমরা আমাদের সরকারের সকল বরাদ্দগুলো, সকল বন্টন নীতিগুলোকে স্মার্টলি মুভ করার চেষ্টা করছি। হ্যাঁ, আমি বলবো না 100% সফল। একটি সফল ইনস্টিটিউট পরিচালনার জন্য আপনার পুরো টিমটা, পুরো ব্যবস্থাপনা সুন্দর লাগে, সবাইকে সেই স্পিরিট লাগে, সবার মাঝে সেই ডেডিকেশন লাগে, মানুষের প্রতি দরদ, পেরেশানি, সততা, নৈতিকতা এবং কোয়ালিটি। মেজর যেটি আমি মনে করি, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের কোয়ালিটি লিডারশিপের বড্ড বেশি অভাব, ম্যানেজমেন্টের বড্ড বেশি অভাব। বাট অ্যাটমোস্ট ট্রাই করছি আমাদের জায়গা থেকে। বিশেষ করে আপনি জানেন ইউনিয়ন পরিষদে দুটো ডিপার্টমেন্ট একসাথে ফাংশন করে, একটা নির্বাহী বিভাগ এবং আদালত, গ্রাম আদালত। তো এটি আমাদের জন্য চ্যালেঞ্জিং। প্রতি মুহূর্তে অভিযোগ, মানুষের বাড়িঘর সমস্যা, রাস্তার ড্রেন, পানি, ঝগড়া বিবাদ, স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন। তো প্রতি মুহূর্তে এগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। আমি মনে করি যে জনগণের মধ্যে আরও প্রত্যাশা আছে, আরও বেশি তারা চায়, আরও বেশি এনগেজমেন্ট চায়। বাট তারা একটা ব্যাপারে সাক্ষ্য দিবে, তাদের সন্তান চেষ্টা করছে, সর্বোচ্চটুকু চেষ্টা করছে। আপনি যেটা খুশি হবেন যে আমরা সরকারি বরাদ্দের পাশাপাশি আমরা বেসরকারি বিভিন্ন ইনিশিয়েটিভ আমরা হাতে নিয়েছি। সরকার আমাদেরকে যে পরিমাণ দিয়েছে তার চেয়ে কয়েক গুণ আমরা বেসরকারি দাতার সংস্থাদের এনগেজ করে আমরা জনপরিসরে সেবা দেওয়ার চেষ্টা করেছি। আপনি তো সামনে এমপি ইলেকশন করবেন, এই যে আপনি ইউনিয়ন পরিষদে ছিলেন, এখন এমপিতে যাচ্ছেন, এই যে চ্যালেঞ্জটা, এখানে ভিন্নতা কোথায়? না, অ্যাবসলিউটলি লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড সংসদীয় রাজনীতি ইটস টোটালি ডিফারেন্ট। লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে লোকাল ইস্যুজ আছে, ফিজিক্যাল প্রেজেন্সির ব্যাপার আছে। এখানে একটা ছোট্ট এরিয়া, আপনার 40-42টা গ্রাম ডিল করতে হচ্ছে। বাট আপনি সংসদীয় আসনে যখন আপনি একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে যাচ্ছেন, আপনার অলমোস্ট 1 ঘন্টা সময় লাগছে। 1-1.5 ঘন্টা আপনার 60-70-80 কিলোমিটারের একটা এরিয়া আপনাকে কাভার করতে হয়। ফিজিক্যালি আমরা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে সকলের সাথে এনগেজ থাকতে পারি, সকলের সাথে কথা বলতে পারি, কোনো প্রবলেম হয়ে গেলে ইনস্ট্যান্ট আমরা সলিউশন করতে পারি, সেই জায়গায় উপস্থিত হতে পারি। বাট আপনি সংসদীয় আসনে অনেক বিগার ইস্যু, এখানে পলিটিক্যাল ইনভায়রনমেন্ট একটা ফ্যাক্টর, মানুষের এক্সপেকটেশন, জনপরিসরে আপনার যেগুলো আকাঙ্ক্ষার জায়গাটা, এখানে ডিফারেন্ট এরিয়া। আমাদের এলাকায় দুটো থানায় যে পরিমাণ প্রতি মুহূর্তে ঘটনা ঘটে, সেগুলোকে ট্যাকেল করা, স্টিল আমরা তো এ বিষয়ে এক্সপিরিয়েন্স নই। বাট আমরা এখনই বুঝতে পারছি, যেহেতু এখন লোকাল কোনো এমপি নেই, লোকাল এমপি না থাকার কারণে আমরা কিছু অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি। অ্যাবসলিউটলি ইটস এ মানে বিগার ইস্যু টু রিজলভ অল দ্য প্রবলেমস। হিউজ নাম্বার, আপনি যখন একটা প্রান্তিক এরিয়াতে কাজ করছেন, আপনি ঢাকা সিটিতে অথবা কোনো শহরের মধ্যে আপনি রাজনীতি করছেন না, আপনি এমন একটা জায়গায় রাজনীতি করছেন যেখানে প্রতি মুহূর্তে মানুষ বিপদের মুখোমুখি, তাদের অর্থনৈতিক সক্ষমতা অন্যদের তুলনায় যখন কম, শ্রমজীবী মানুষ, কৃষক মানুষ, সেখানে আপনার চ্যালেঞ্জটা অনেক বেশি। সেই জায়গা থেকে সময়, প্রায় 4 লক্ষ মানুষকে ডিল করা, তাদের সমস্যাগুলো জানা, বোঝা, উপলব্ধি করা, সেটাকে ফাইন্ড আউট করা। আমি তো এখনও পুরো সংসদীয় আসনের সংকটগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করছি, সেটি এখন পর্যন্ত লাস্ট 3 মাসে আমি কাভার করতে পারিনি। তো সেই জায়গাগুলো নিয়ে নিঃসন্দেহে ইউনিয়ন কাউন্সিল এবং সংসদীয় রাজনীতি ডিফারেন্ট এরিয়া। আপনি ইউনিয়ন কাউন্সিল এটা সার্ভিস বেসড অর্গানাইজেশন, সার্ভিস দিতে পারাটাই এখানে সফলতা। কিন্তু আপনাকে সংসদীয় রাজনীতিতে নীতি তৈরি করতে হয়, পলিসি অ্যাডপ্ট করতে হয়, হেলথ নিয়ে কাজ করতে হয়, এডুকেশন নিয়ে কাজ করতে হয়, রোড অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট নিয়ে কাজ করতে হয়, মানুষের জনজীবনে কী করে সিকিউরিটি নিশ্চিত হবে, কী করে তাদের ফাইন্যান্সিয়াল সক্ষমতা তৈরি হবে, কী করে এখানকার এমপ্লয়মেন্ট ইস্যু কাভার করবে, এখানকার স্ট্রং এডুকেশনাল সিস্টেম ডেভেলপ হবে, এখানকার 2টি উপজেলায় কী করে স্ট্রং হেলথ পলিসি অ্যাসুরেন্স করা যাবে, এখানকার মানুষদের ক্যাপাবিলিটি কীভাবে বাড়ানো যাবে, কীভাবে বিনিয়োগ এখানে নিয়ে আসা যাবে, এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কীভাবে স্মুথ করা যাবে। দোজ আর দ্য চ্যালেঞ্জেস। তো আমি আশা করি যে নতুন অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি, প্রতিদিন আমরা শেখার চেষ্টা করছি। উইল লার্নিং পিরিয়ড ইজ লার্নিং সামথিং অ্যান্ড উইল ডু ইট ইন নেক্সট ইনশাআল্লাহ। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি অনেকটা আশাবাদী। আপনি আসলে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে মনে করছেন যে আপনি আগামী দিনে এমপি হতে পারবেন? আপনি আসলে জনগণের সাথে যে প্রতিশ্রুতির ব্যাপারটা, আমরা জানি যে একটি ইউনিয়নে অনেক মানুষ কম থাকে, এখানে আপনার একটা বড় ভোট ব্যাংক আছে, কিন্তু 2টা উপজেলা যখন একসাথে করা হচ্ছে তখন কিন্তু একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে।
আপনার পক্ষ থেকে এবার নির্বাচনে আসলে কি কি প্রতিশ্রুতি থাকছে? আমি আগেই বলেছি, দেখুন এটি চ্যালেঞ্জের সংসদীয় আসনে নির্বাচন অবশ্যই অনেক বেশি চ্যালেঞ্জের, অনেক বেশি আমাদের জন্য পেরেশানির, বাট আমরা কাভার করার চেষ্টা করছি। একটা ইউনিয়ন কাউন্সিলে আপনি জেনে থাকবেন, আমি লাস্ট ইউনিয়ন কাউন্সিলে নির্বাচনে বিজয়ের আগে আমি লাস্ট 10 বছর ধরে কাজ করেছি। প্রতিটা গ্রামে, প্রতিটা মহল্লায়, প্রতিটা গলিতে আমি হেঁটেছি, প্রতিজন মানুষের সাথে আমি প্রায় মুসাফা করেছি, পুরুষ মানুষের সাথে। বাট এই সংসদীয় আসন এটা একটা লম্বা সফর, সেখানে আসলেই চ্যালেঞ্জের। বাট আমরা অবিরত পরিশ্রম করছি, আমাদের নেতাকর্মীরা দিবারাত্রি পরিশ্রম করছে, তারা জনপরিসরে আমাদের স্বপ্নের কথাগুলো, পরিকল্পনার কথাগুলো বলার চেষ্টা করছে। তো ইউনিয়ন কাউন্সিলে ভোট ব্যাংক আমি এমনটি মনে করি না শুধুমাত্র আমাদের ইউনিয়ন কাউন্সিল, আমাদের দুটো উপজেলাতে একটা ভোট ব্যাংক আছে। এটা একটা বড় অ্যাডভান্টেজ। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছি, জামাতে ইসলামী। এই মাটিতে আমি ঠিক আপনাকে ঠিক বুঝাতে পারবো না এই অঞ্চলে জামাত ঠিক কতটা জনপ্রিয়। এই অঞ্চলের মাটিও মানুষের সাথে জামাত মিশে আছে, প্রতিটা গ্রামে গ্রামে, প্রতিটা অলিতে গলিতে জামাত ছড়িয়ে আছে। দুই উপজেলা, আমি যখন কোনো বক্তব্য দেই, আমি যখন কোনো আলাপ করি, তখন দুই উপজেলার হাজারো মানুষ, লাখো মানুষ একসাথেই কথাগুলোকে অ্যাকসেপ্ট করে। দুই উপজেলাতে আমাদের হাজারো নেতাকর্মী একসাথে কাজ করছে। আমরা লাস্ট ঈদের একটা কর্মসূচি বাস্তবায়ন করেছি, প্রায় 2000 কর্মী একসাথে তারা প্রতিটা গ্রামে গ্রামে পৌঁছে গেছে। তো দ্যাট ইজ আওয়ার অ্যাসেট অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, দ্যাট ইজ আওয়ার এই জায়গাতে আমাদের স্ট্রেংথ। তো এগুলো নিয়ে আমরা দুই উপজেলাতে কাজ করার চেষ্টা করছি। আমরা খুব বেশি আশাবাদী। দেখুন, আমরা চিন্তিত নই নির্বাচনে বিজয়ের জন্য। যে কোনো মূল্যে আমাদের বিজয়ী হতেই হবে এমন কোনো পেরেশানি আমাদের মধ্যে নেই। আমরা দেশের জন্য কাজ করছি, মানুষের জন্য কাজ করছি। 1 বছর আগেও আমরা অনেক লিমিটেড লাইফ লিড করতে পারতাম, আমরা আমাদের স্বপ্নের কথা, আমাদের রাজনীতির কথা বলতে পারতাম না। এই এনভায়রনমেন্ট পেয়েছি, আমরা জনপরিসরে হাজির হওয়ার চেষ্টা করছি। আমাদের মূল রাজনীতিটা মানুষের কাছে যাওয়া। মানুষ যদি উপলব্ধি করে আমরা বেটার অপশন, দে উইল টেক দেয়ার ডিসিশন। আর যদি মানুষ মনে করে যে না, আমরা আসলে ক্যাপাবল নই, আমাদের এ পরিমাণ স্ট্রেংথ নেই, অথবা এই ভূখণ্ডকে আমরা নেতৃত্ব দিতে পারবো না, দেন লেট দেম ডু দেয়ার জব, লেট দেম চয়েস। মানুষকে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেই আমরা অগ্রাধিকার দিতে চাই। বাট আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এবং এটা আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা এবং তামান্না, ইনশাল্লাহ মানুষ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। আমরা আমাদের প্রত্যাশার চেয়েও বেশি রেসপন্স পাচ্ছি। আমাদের প্রতিশ্রুতি কোনো কিছু আছে কিনা, স্পেশালি যে আমি এমপি হলে এমন কিছু করব বা এই নিয়ে কাজ করতে চাই, এরকম তো অনেকেরই থাকে। না, আমাদের সুনির্দিষ্ট কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি এই মুহূর্তে আমরা দিতে চাই না। আমাদের দল এ ব্যাপারে কাজ করছে। যেহেতু এটি ন্যাশনাল ইলেকশন, ন্যাশনাল পলিসির ব্যাপার, আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে, আমাদের কালচারাল ইস্যুসগুলো নিয়ে, আমাদের এডুকেশনাল সিস্টেম, হেলথ সিস্টেম নিয়ে, এমপ্লয়মেন্ট নিয়ে, করাপশন নিয়ে আমাদের সুনির্দিষ্ট বক্তব্য থাকবে। আমাদের দল এ ব্যাপারে একটা বিশেষায়িত টিম কাজ করছে, সেটি আমাদের ইশতেহার আকারে জনপরিসরে পৌঁছে যাবে। সেটি আমাদের মূল এজেন্ডা হবে। বাট লোকাল এরিয়াতে কিছু আঞ্চলিক বাস্তবতা থাকে, কিছু আঞ্চলিক এক্সপেকটেশন থাকে, সেগুলো আমরা নোট ডাউন করার চেষ্টা করছি। এবং আপনি জেনে খুশি হবেন, আমাদের একটা বিশেষায়িত টিম কোন ইউনিয়নে কি প্রবলেম, কোন জায়গায় কি কি বিশেষ প্রবলেম, স্পেশাল নিডস, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। সেটি আমরা রিভিউ করব। আমাদের একটা বডি আছে, সেই বডিতে আমরা বসবো। বসার পরে আমরা সুনির্দিষ্ট একটা প্রপোজাল নির্বাচনের আগেই ন্যাশনাল ইশতেহারের সাথে সাথে আমরা আমাদের আঞ্চলিক এই কনস্টিটিউশনসির জন্য আমাদের যা প্রয়োজন সেটি নিয়ে আমরা জনপরিসরে সেটি পাবলিকলি আমরা হাজির করব। তার আগে আমি সুনির্দিষ্ট কোনো বক্তব্য দিতে চাই না, সুনির্দিষ্ট কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই। তবে এতটুকু আপনাকে নিশ্চিত করতে পারি, মানুষের জন্য, মানুষের জীবনকে স্বস্তিদায়ক করার জন্য, একটা সম্মানের জীবন দেওয়ার জন্য, এই জনপদের মানুষের মর্যাদা নিশ্চিত করার জন্য যা যা করণীয় তা করার মতো একটা তৃষ্ণা আমাদের বুকের ভিতরে আছে। এবং আমি এতটুকু বলতে পারি, আমরা কতটুকু মানুষের জন্য ইন্ডিভিজুয়াল লেভেলে করতে পারবো এই মুহূর্তে আমরা বলবো না। তবে আমরা যদি এখানে ইলেক্টেড হতে পারি, এই দুই উপজেলার মানুষকে একটা সম্মানের জীবন, মর্যাদার জীবন, একটা আত্মমর্যাদার জীবন দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে আদমদিঘি এবং দুপচাচিয়াকে বাংলাদেশের মাটিতে বিশ্ব পরিসরে মাথা উঁচু করে তুলে ধরার চেষ্টা করব। আমরা তো দেখি যে রাজনীতিবিদরা অনেক কিছুই বলে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে এমপি হওয়ার পর তারা আসলে কথা রাখে না। আপনাদের কেন মানুষ বিশ্বাস করবে? আসলে এই বিশেষ জায়গাটা কোথায়? সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। তো আপনি যখন একটা পলিটিক্যাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন আপনাকে আশাবাদী হতেই হবে। হ্যাঁ, পলিটিক্যালি তো আমরা পলিটিশিয়ানরা জনগণকে দেওয়া কমিটমেন্ট রক্ষা করতে পারিনি। আমরা প্রচুর কথা বলেছি, বাট দেশকে 54 বছরে আমরা মঞ্জিলে মকসুদে নিতে পারিনি।
একটি 54 বছর পরে রাষ্ট্র যেখানে থাকার কথা ছিল, আমাদের সামগ্রিক ব্যর্থতার কারণে আমরা সেখানে রাখতে পারিনি। তো পলিটিশিয়ানদেরকে অবিশ্বাস করার মতো যথেষ্ট কারণ সমাজে বিদ্যমান আছে, আমাদেরকে বিশ্বাস না করার যথেষ্ট কারণ আছে। বাট আমরা মনে করি যে এই দুঃখের মাঝে আপনাকে স্বপ্নের চাষাবাদ করতেই হবে। কেউ পারেনি বলে পারবো না, অথবা একটা পলিটিক্যাল ওর্স্ট সিচুয়েশন বিরাজমান আছে বলে আমরা রাজনীতি করব না অথবা স্বপ্ন দেখব না, এমনটি স্মার্ট হতে পারে না, স্মার্ট ডিসিশন হতে পারে না। ইনশাল্লাহ আমরা স্বপ্ন দেখি। রাজনীতিবিদদের ব্যাপারে যে পরিমাণ হতাশা জনপরিসরে আছে, নাগরিকদের মাঝে আছে, আমরা সেটি মুছে ফেলবো। আমি তরুণ প্রজন্মের রাজনীতিবিদ, এই জেনারেশনের এক্সপেকটেশন বুঝি, তাদের ভাষাটা বুঝি, তাদের আকাঙ্ক্ষা বুঝি। এই মুহূর্তের জন্য, এই 21st সেঞ্চুরির এই মুহূর্তের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক অ্যাক্টিভিটিসটা অধ্যয়ন করার চেষ্টা করি, প্রতি মুহূর্তে শিখছি। আপনি ইনশাল্লাহ আমার জনগণকে আমি বোঝাতে পেরেছি, মনে হয় তারা ফিল করে যে না, এই ছেলেগুলো ডিফারেন্ট ছেলে, তাদের ডিফারেন্ট চিন্তা, ডিফারেন্ট দৃষ্টিভঙ্গি, তারা লেবারার, পরিশ্রম করছে, তারা বিশ্বাস করে আমাদের। তো রাজনীতিবিদরা প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি, এই জন্যই আমি অনেকগুলো প্রতিশ্রুতি দিতে চাই না, বাট তাদের মাঝে একটা বিশ্বাস এবং বোধ জাগাতে চাই আমরা পরিশ্রম করি। আপনি দেখে থাকবেন, আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, আমরা পরিশ্রম করি প্রতি মুহূর্তে, ফজর থেকে রাত 12টা পর্যন্ত এই মানুষদের মাঝে আমরা থাকি। তাদের দুঃখে আমরা কাঁদি, তাদের হাসিতে আমরা হাসি, তাদের জীবন ঘনিষ্ঠ সংকটকে আমরা ডিল করার চেষ্টা করি। তো দে ট্রাস্ট অন মি, দে ট্রাস্ট অন আস, এবং বিশ্বাস করি এটা আমাদেরকে আমাদের ইপ্সিত লক্ষ্যের দিকে আমাদেরকে নিয়ে যাবে ইনশাল্লাহ সাকসেসফুলি। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি এবং অনেক সময় লোকমুখে শুনে থাকি যে জামাত হচ্ছে তৃণমূল বা যারা অশিক্ষিত মানুষ আছে তাদেরকে ইসলামের দোহাই দিয়ে রাজনীতি করে থাকে এবং ভোটের সময় তারা, আমরা ইতিমধ্যে আপনাদের যে দাঁড়িপাল্লাটি ফিরে পাবেন আমরা আশা করি। তো অনেকে বলে থাকে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে পরকালে পাল্লা ভারী হবে। এই যে ব্যাপারটা, আসলে এই ব্যাপারে আপনি কি বলবেন? আসলে কি পাল্লা ভারী হয়, অথবা জামাত কি কথাটা বলে আসলে? আপনি আমাকে একটা রেকর্ড দেখাবেন যেখানে আমরা বলি যে মানে দায়িত্বশীল কেউ, কারো জবান থেকে এটি বের হয়েছে দাড়ি পাল্লায় ভোট দিলে পরকালে পাল্লা বের হবে। এটি আমাদের বিরুদ্ধে একটা ঘৃণ্য অপপ্রচার, এটি আমাদের বিরুদ্ধে একটা নিকৃষ্ট মিথ্যাচার। আমরা এই দুনিয়ার মানুষের জন্য রাজনীতি করি, এই দুনিয়া, হ্যাঁ, আমরা একটা বোধের মধ্য দিয়ে যাই, এই মানুষগুলোকে আমরা মুক্তির দিকে নিয়ে যেতে চাই। মানুষ যেন নৈতিক পরিবর্তন হয়, তারা যেন ফিলোসফিক্যালি আদর্শ অনুসরণ করে, সেই মোটিভেশন করি, সেই দাওয়াত আমরা দিই। বাট দাঁড়িপাল্লায় ভোট দিলে কারো জান্নাতের পাল্লা, মিজানের পাল্লা ভারী হবে, এটি কখনোই আমরা দাবি করিনি, এটি কখনোই সত্য নয়, এবং এটি একটা আমাদের বিরুদ্ধে ঘৃণ্য অপপ্রচার। আমরা দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক, আমরা এই দুনিয়ার বুকে মানুষের ইনসাফ আদলকে প্রতিষ্ঠা করার জন্য আমরা দাঁড়িপাল্লায় ভোট চাই। আমরা উই আর বেটার ম্যানেজার টু লিড দিস সোসাইটি। এই সোসাইটির প্রবলেম সলভ করব, এই সোসাইটির মানুষের নিডসকে আমরা ডিল করব, এই সোসাইটির এই ভূখণ্ডকে আমরা, আল্লাহর এই বাগানকে আমরা সুন্দরভাবে মালি হিসেবে পরিচর্যা করার আকাঙ্ক্ষা করি, এবং আমরা দাবি করি উই আর বেটার ম্যানেজার দ্যান আদার্স। আমরা পারফেক্ট নই, আমাদের মাঝে পারফেকশন নেই, আমাদের মাঝে ত্রুটি আছে, বিচ্যুতি আছে, আমাদের মাঝে ঘাটতি আছে, আমাদের সীমাবদ্ধতা আছে, আমাদের যোগ্যতা বুঝের আমলের ঘাটতি আছে। বাট আমরা আমাদের ব্যাপারে আত্মবিশ্বাসী। আমরা ইন টার্মস অফ করাপশন, ইন টার্মস অফ ম্যানেজমেন্ট, ইন টার্মস অফ লিডারশিপ উই আর বেটার দ্যান আদার্স। আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া সেখানে দেখে থাকি যারা সুশীল সমাজ আছে তারা হচ্ছে একটা অভিযোগ করে যে জামাত গণমানুষের যে রাজনীতি, জাতীয় যে রাজনীতি সেখানে পিছিয়ে আছে। আপনি কি মনে করেন যে আসলে জামাতের যে মানুষের রাজনীতি বা জাতীয় রাজনীতি, সেখানে কি জামাত সেই অর্থে রাজনীতি করতে পারছে, বা না পারলে এখানে সমস্যাগুলো কোথায়? আমার মনে হয় আপনি সকাল থেকে মনে হয় এখানে কাজ করছেন, আপনার এই প্রশ্নের উত্তরটা কি এই এলাকায় এসে কিছু পেয়েছেন যে আমরা গণমানুষের রাজনীতি করতে পারি কি পারি না? না, আমরা পাইনি, কিন্তু আমরা দেখি যে সাংবাদিক সহ বিভিন্ন যারা সুশীল সমাজ আছে তারা আসলে বলে যে জামাত গণমানুষের রাজনীতি করতে পারছে না সে অর্থে। এটি কেন আসলে বলা হয়? যারা এই চিন্তা করছে তারা আত্মতৃপ্তিতে থাকুক, তাদের প্রতি আমাদের বার্তা, জামাত হয়তো গণরাজনীতির ভাষা এখনও বুঝতে পারেনি, তারা তো দাবি করে থাকে, তারা তাই সেই দাবির উপরে থাকুক। আমরা আমাদের মতো কাজ করে যাচ্ছি, আমরা আমাদের বুঝ এবং সাধ্যের আলোকে আমরা কাজ করে যাচ্ছি, গণ পরিসরে পৌঁছে যাচ্ছি। আমাদের সকল কর্মসূচি এজেন্ডা মানুষের কল্যাণ কেন্দ্রিক, মানুষের চিন্তা দর্শনকে স্পর্শ করা কেন্দ্রিক, মানুষের জনজীবনকে নাড়িয়ে দেওয়া কেন্দ্রিক, মানুষের সংকটকে ডিল করা কেন্দ্রিক। আমরা আমাদের মতো করে চেষ্টা করছি, কে কি আমাদেরকে মূল্যায়ন করছে, অ্যানালাইসিস করছে, সেটি নিয়ে আমরা সেই মন্তব্যগুলো নিয়ে আমরা পড়ে থাকছি না। আমাদের কাজ জন পরিসরে পৌঁছে যাওয়া, আমাদের কাজ জনগণকে নিয়ে কাজ করা, জনতার ভাষাকে অধ্যয়ন করা, জনগণের প্রবলেমগুলোকে অ্যাড্রেস করা এবং সেটিকে সলভ করা। আমরা অবিরত সেই চেষ্টা করে যাচ্ছি। আমরা গণমানুষের ভাষা বুঝি কি বুঝি না, লেট মেক এ ডিসিশন
টু আওয়ার পিপুল। আমাদের জনগণকে আপনি সিদ্ধান্ত নিতে দেন, জনগণ সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দিবে আমরা জনগণের ভাষা বুঝি কি বুঝি না। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং আপনারা বলেন যে ইসলামী সমাজ বিনির্মাণ করবেন, সেক্ষেত্রে আসলে এমপি হওয়ার পরে কি ইসলামী যে সমাজের যে স্ট্রাকচার এটা কি হয়ে যাবে, নাকি আসলে আমরা দেখি যে বাংলাদেশে যারা মানুষ রয়েছে তারা কিন্তু অধিকাংশরাই আসলে প্র্যাকটিসি মুসলিম না, সেক্ষেত্রে এমপি হয়ে গেলেই কি ইসলামী সমাজ বিনির্মাণ হবে, বা এখানে আসলে আপনাদের দায়বদ্ধতা কোথায়? নট অ্যাট অল। আপনি একটি সংসদীয় নির্বাচনের মাধ্যমে ইসলামী সমাজ নির্মিত হয়ে যাবে, নট দ্যাট। আমরা কখনোই দাবি করিনি যে ইলেকশনে উইন অর লসের মধ্য দিয়ে ইসলামী সমাজ বিনির্মাণের কোনো ইম্প্যাক্ট র্যাডিক্যালি এটা হয়ে যাবে। তা বরং আমরা মনে করি একটা ইলেকশন উইনের মধ্য দিয়ে যে ইনসাফ আদল প্রতিষ্ঠা করার একটা লড়াই সেটি স্টাবলিশ হবে, ইসলামী সমাজ বিনির্মাণের পরিবেশটা নিশ্চিত করাটা সহজ হবে। আমাদের লড়াইটা লম্বা লড়াই, একটা শর্ট টার্ম 5 বছরের ইলেকশানে উইন ও লস, একটা সরকার গঠন অথবা এমপি হওয়া, মন্ত্রী হওয়া, কোনো একটা ডিপার্টমেন্টের দায়িত্ব নেওয়ার মাধ্যমে ইসলামী সমাজ বিনির্মাণের আইডিয়াটাকে আটকে রাখা যায় না। ইসলামী সমাজ বিনির্মাণ একটা ব্রড আইডিয়া, অনেক লম্বা সফর, অনেক লম্বা যুদ্ধ। আমরা আমৃত্যু এই সফরটা করব, লম্বা ইসলামী সমাজ বিনির্মাণের চ্যালেঞ্জ ইয়ামুল কিয়ামা পর্যন্ত হবে আর কি। তো সেই জায়গাতে আমরা কাজ করার চেষ্টা করছি, বাট ইলেকশনের মধ্য দিয়ে আমরা যে সমাজের স্বপ্ন দেখি সেই সমাজ নির্মাণের প্রক্রিয়াটাকে এগিয়ে নেওয়া সহজ হবে, সেই প্রক্রিয়াটাকে আমরা গতিশীল করতে পারবো বলে মনে করি। আমরা দেখি যে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় যে আপনারা পাকিস্তানপন্থী রাজনীতি করেন, আসলে কি আপনারা পাকিস্তানপন্থী রাজনীতি করেন, বা বাংলাদেশে আর কারা কারা আসলে এই রাজনীতিটা করে জানতে চাই? দেখুন, পাকিস্তান শব্দটা মাঝে মাঝে আপনাদের মুখ থেকে আমরা শুনি আর কি, মিডিয়ার বয়ান থেকেই শুনি, এবং 71কে ইস্যু করে কিন্তু এই প্রশ্নটা করা হয়। 71, পাকিস্তান, রাজাকার, রক কাটা, এই শব্দগুলো আমরা ভুলে যাই, মাঝে মাঝে আপনাদের মগজ থেকেই বের হয়, আপনাদের শব্দ দিয়ে আমরা স্মরণ হয়। আমাদের কোনো পাকিস্তানি পাসপোর্ট নেই, আমরা এই মাটিতে জন্মগ্রহণ করেছি, এই মাটিতে রাজনীতি করি। যারা পাকিস্তান পাকিস্তান বলে চিল্লায় তারা পাকিস্তানের শত্রু দেশ, তারা ভারতে পালিয়ে যায়। যারা বলেছে পাকিস্তান পাকিস্তান বলে অ্যাড্রেস করেছে, আমরা কোনোদিন পালিয়ে পাকিস্তানে যাইনি, আমাদের কোনো পাকিস্তান সফরের রেকর্ড নেই আমাদের। যারা এই দেশের সুল এজেন্সি নিয়েছিল তারা সেই দেশে গিয়ে এখন হেলিকপ্টারে পালিয়ে আছে, তাদের অসংখ্য হাজার হাজার নেতাকর্মী পালিয়ে আছে। আমাদের নেতাকর্মীরা হয় কারাগারে ছিল, রিমান্ডে ছিল, শাহাদাত বরণ করেছে, হয় কবরে আছে, আর না হলে এই মাটিতেই আছে। আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো সীমানা নেই, আমাদের 56,000 বর্গ মাইল ছাড়া আমাদের রাজনীতির কোনো জায়গা নেই। আমরা বৃহৎ কোনো আমাদের 3 পাশ যারা ঘিরে আছে তাদেরকে নিয়েও চিন্তিত না, পাকিস্তান নিয়েও আমাদের কোনো ধরনের চিন্তা, মিনিমাম কোনো চিন্তাও নেই। পাকিস্তানের পথ বেছে নিয়েছে। এই ভূখণ্ডে 54 বছর পরে আমরা এখানে দাঁড়িয়ে আছি একটা উঁচু বাংলাদেশ নির্মাণের জন্য, একটা মানসম্মত বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষরা গর্বিত হবে, একটা সম্মানিত বোধ করবে বাংলাদেশের নাগরিক হিসেবে। বাংলাদেশের পাসপোর্ট বিশ্ব মানচিত্রে একটা শক্তিশালী পাসপোর্ট হবে, আমরা সেই লড়াইয়ে আছি। এগুলো পাকিস্তান 71 এগুলো নিয়ে যাদের পরিশ্রম করার কথা তারা করতে থাকুক, আমরা এই মাটিকে চাষাবাদ করার নেশায় বিভোর। আমি সর্বশেষ জানতে চাইবো যে বাংলাদেশের জন্য বহির্বিশ্বের কোন দেশকে আপনি হুমকি মনে করেন এবং কেন করেন একটু জানতে চাই, এবং ভবিষ্যতে আমাদের কি পরিকল্পনা থাকবে আপনার দলের পক্ষ থেকে? না, আমরা কাউকেই হুমকি মনে করি না, আমরা মনে করি আমরা একটা স্বাধীন দেশ। আমরা দেখি যে বিভিন্ন সময় ভারত কিন্তু তারা আমাদের বিভিন্ন ইস্যুতে মানে একটা অস্থিরতা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে। দেখুন, এটা ভারতের সিদ্ধান্ত, ভারত ঠিক কোন দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক না রেখে একটি নির্দিষ্ট দলের সাথে সম্পর্ক রাখতে চায় এটি ভারতের ব্যাপার। বাট আমরা দেশ হিসাবে সকল দেশের সাথে সুসম্পর্ক রাখতে চাই, সকল দেশকে আমরা মনে করি তাদের স্বাধীন দেশ, স্বাধীন পতাকা, স্বাধীন পলিসি আছে, আমাদের রাষ্ট্রেরও স্বাধীন পলিসি আছে। ভারত কেবলমাত্র তাদের নিজের পায়ের কুড়াল মেরেছে। আমরা মনে করি না কোনো দলের সাথে কোনো দেশের সম্পর্ক হতে পারে, কান্ট্রি টু কান্ট্রি রিলেশন হবে, দল টু দল হতে পারে, বাট কান্ট্রি টু কান্ট্রি রিলেশনটা খুবই ইম্পর্ট্যান্ট। ভারতের কোনো দল যদি বাংলাদেশের কোনো দলের সাথে সম্পর্ক রাখে দ্যাটস ফাইন, কিন্তু একটি রাষ্ট্র তার স্টেট মেকানিজম ব্যবহার করে একটা দলের সাথে সম্পর্ক রাখলে যে পরিমাণ ধিক্কার এবং ঘৃণা পাওয়ার কথা ভারত সেটি পেয়েছে। আমি ঠিক জানি না ভারত এখনও আত্মসমালোচনা করছে কিনা, ভারত এখনও প্রতিশোধের নেশায় মাতোয়ারা কিনা জানি না, তবে আমরা আমাদের ইতিহাসটা পড়ে দেখবেন, আপনি নিশ্চয়ই একমত হবেন। আমরা কখনোই তাবেদারি পছন্দ করিনি, আমরা কখনোই কারো লেজুর বৃত্তি পছন্দ করিনি। সাময়িক সময়ে আমাদেরকে দমিয়ে রাখা গিয়েছে, আমাদেরকে অনেক কষ্ট দেওয়া গেছে, বাট অ্যাট দ্য ইভিনিং আমরা কিন্তু দাসত্বপনা ভেঙে ফেলেছি, ছুঁড়ে ফেলে দিয়েছি আর কি। তো আজকে ভারত
মনে হয় 5ই আগস্টে একটা বার্তা পাওয়ার কথা। ভারতকে আমরা বৃহৎ প্রতিবেশী মনে করি, আমাদের সীমানার সাথে তাদের সীমানা, তাদের সাথে চমৎকার সম্পর্ক আমরা মেনটেন করতে চাই, বাট কান্ট্রি টু কান্ট্রি। ভারতের স্বার্থকে আমরা সম্মান করি, বাট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের স্বার্থকে আমরা সবসময় অগ্রাধিকার দিই। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হবে, বাংলাদেশকে ছোট ভাই হিসেবে ট্রিট করার কোনো সুযোগ নেই। রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সম্পর্ক শুধুই ভাই হিসেবে থাকবে, শুধুই বন্ধু হিসেবে থাকবে। ছোট রাষ্ট্র, বড় দাদা, ছোট দাদার কোনো সম্পর্ক থাকবে না। এটি আমাদের আকাঙ্ক্ষা। আমরা কোনো ঘৃণা ছড়াতে চাই না, আমরা কোনো বিদ্বেষ ছড়াতে চাই না, বাট সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে হতে হবে। আপনাকে এবং আপনার সাথে যারা ছিল সবাইকে মিরু নিউজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন বগুড়া 3 আসন থেকে জামাত মনোনীত প্রার্থী জনাব নূর মোহাম্মদ আবু তাহেরের কাছ থেকে নির্বাচনী কথা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা। দর্শক, আমরা আবারও আগামী কোনো পর্বে আপনার সাথে যুক্ত হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।